Dr. Atika for informative and nice presentation. In Bangladesh, 44.5% diabetic people are at risk developing diabetic ulcer. In our presentation highlights that the majority of the bacteria that responsible for diabetic foot ulcer infection have been developed resistance in commonly used antibiotic, and we can see this scenario is present in most of the other infection as well. Antibiotic resistance rate have been rising alarmingly in low and middle income countries, and it has now emerged as one of the top global health threat. So this is a time the floor is now open for any question, comments, or constructive feedback regarding this presentation. Thank you very much. ধন্যবাদ important topic, who knows diabetes mellitus, he knows everything. Diabetes is dangerous. Diabetes mellitus is a very dangerous condition. As the diabetes, who blood sensitivity level, who blood sensitivity level, takar motho evidence also to the hospital. And the sensitive blood and the blood also issue कर दो and sensitive drugs are resistant blood deal अगर resistant जल्दी हम स्ट्रिक्ट कर दो after difficult drugs and we can also do मतलब उनको वाली कुछ सारी drugs हैं कुछ तो वाली कुछ kalau kita begitu itu ya kita hospital আমি 1.5 বছর যাবত কালেক্ট করেছি তো আমার স্যাম্পল হয়ে গেছে মানে অনেক ভর্তি হয় পেশেন্ট डायबिटीज आल्सर की गैरिंटी पे भेना सबसे जो आगे आल्सर के मेडिसिन किसी ये विषय का क्योंकि ये आल्सर के सेंसिटिव से ये डायबिटीज के तरंगे सो एक्सो ये की इंडिकेशन डायबिटीज का आल्सर से आई तो आगे लगा एक्सपीरियंस आल्सर से भेना का आल्सर से ये कैलकुलेशन करते हैं ना सर डायबिटिक फुट आल्सर तो इंक्लूजन क्राइटेरिया तो सर डायबिटिक फुट आल्सर ছিল তো আমি ডায়াবেটিক ফুট আলসার গুলো নিয়েছি অন্য কোনো যে আলসার যে প্রেসার সরাস বা ভেনাস আলসার আর্টেরিয়াল আলসার ওগুলো আমি নিই স্যার ওগুলো সেলুলাইটিস অথবা হার্ট ডিজিজ ওসব পেশেন্টের স্যাম্পল আমি নিই ডায়াবেটিক ফুট আলসার যেগুলো কনফার্মেটরি সেগুলোই আমি নিয়েছি এই ডিপার্টমেন্ট থেকে জি স্যার সার্জারি জি স্যার সার্জারি voice like যেতে থাকো এটা এরপরে ফর স্টাডি ডিজাইন এর কি ধরনের স্যার ক্রস সেকশনাল স্টাডি অবজারভেশনাল স্টাডি এটা স্যার ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ টাইপ অফ স্টাডি আমরা বেশি করি এটা সহজ সময় কম লাগে ডাক্তারদের জন্য সুবিধা তুমি ডাটা কালেকশন করছো ঢাকা মেডিকেল কলেজ সার্জিক্যাল ডিপার্টমেন্ট এটাতে সুবিধা হচ্ছে 13টা বছরের ওদের ইউনিট আছে পাওয়া যায় বেশি মানে অপারেশনটা সিলেকশনটা সুবিধা পারপাসিভ সার্ভিস তার মানে বলে ও স্যাম্পল গুলো ছিল পারপাসিভ সার্ভিস নট প্রবাবল সার্ভিস আমার ইচ্ছা হচ্ছে সার্ভিস যদি একটা স্টাডি ভালো হয়
যখন আমি নন প্রবাবল স্যাম্পলিং গুলো সবাই ইনক্লুডেড হতে পারে, এরকম যদি স্যাম্পলিং হয় তখন সেটা হচ্ছে ডেটা স্টাডি, ডেটা উইক স্টাডি, ল্যাব স্যাম্পলিং। সেটা কিরকম, যে আমি যদি লটারি হয় না, যদি আমি এখন এখানে লটারি করি থেকে টিকেটের একটা অংশ নিয়ে, তাহলে আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকেই আমাদের একটা চান্স আছে লটারিটা পাওয়ার। সুতরাং আমরা যদি প্রবাবিলিটি স্যাম্পলিংটা নেই, প্রবাবিলিটি স্যাম্পলিং, তাহলে আমাদের স্টাডিটা সম্ভব ভালো। স্যাম্পলিং সিস্টেমটা কি হওয়ার কথা ছিল, এটা হওয়া উচিত ছিল নন প্রবাবিলিটি স্যাম্পলিং, probability sampling, non-diabetic diabetic মিলায় নিয়ে যদি আমি এটা করতাম তাহলে পরে, কিন্তু ও যেহেতু এটা থিসিস পারপাসে নিছে, সুতরাং এটা তো সে তার একটা রিসার্চ কোশ্চেন ডেভেলপ করছে, সে একটা হাইপোথিসিস ডেভেলপ করছে, এবং সে আগে থেকে স্টাডি ডিজাইন করে নিছে যে শুধুমাত্র ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া সে ডায়াবেটিকের মধ্যে আছে। কিন্তু অ্যাজ এ হোল যদি আমরা চিন্তা করি তাহলে পরে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি যে পপুলেশনটা নিব সেই ধরো এখানে 100 জন আছে, আমি 100 জনের ব্লাড প্রেশার মাপবো, উচ্চতা মাপবো, ইত্যাদি ইত্যাদি, সেইটা সময় সাপেক্ষ। এটাকে যদি আমি স্যাম্পলিং করে নিই, অর্থাৎ এন্টায়ার পপুলেশন থেকে একটা সাবসেট নিয়ে নিই, তাহলে আমার জন্য এটা বেনিফিশিয়াল। এবং সেটা আমি নানাভাবে নিতে পারি, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হতে পারে, যেটা আমরা সবসময় করি। এবং লটারির কথা চিন্তা করলে আমার সবসময় মনে হয় যে সবাই ভাবতেছে এখানে যে আমি উঠতে পারি, আমার তো উঠতে পারি, তার মানে কি আমি ইনক্লুডেড ইন দিস স্যাম্পল। এটা হচ্ছে একটা জিনিস, এটা একটা উইক পয়েন্ট। আরেকটা উইক পয়েন্ট হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেলে করছি, তুমি এটা যেটা করছো মাইক্রোসফট এক্সেল, এখন কিন্তু মাইক্রোসফট এক্সেল এর স্টাডি আমি জানি না কতটা অ্যাকসেপ্টেড হবে। সাধারণত আমরা এসপিএসএস দিয়ে করি এবং মাইক্রোসফট, যার জন্য তার দেখো এই যে গ্রাফিক রিপ্রেজেন্টেশন ইত্যাদি এগুলো তেমন নাই বললেই চলে, সে শুধু টেবিল ফর্মে এটা দেখানোর চেষ্টা করছে। এটাতে হয় কি প্রেজেন্টেশন গুলো অত সুন্দর হয় না, আমি যেমন দেখাতে পারছি মাইক্রোসফট এক্সেল থেকেও কিন্তু তুমি অন্যান্য ফাইল চার্ট করতে পারতা, বার করতে পারতা, অনেক কিছু করতে পারতা, কিন্তু তুমি সেটি করো নাই, যার জন্য তুমি এটাকে অতটা অ্যাট্রাক্টিভ করতে পারবে। এটা করা যেত এবং এটি করার নিয়ম আমরা সবসময় তাই করি। এখন এসপিএসএল ছাড়া মাইক্রোসফট এক্সেলে কোনো থিসিস নিবে এখন নেয় না। এনিওয়ে আরেকটা জিনিস যেটা এখানে আসছে সেটা আসছে, তুমি দেখো ডিসকাশনে আসো, ডিসকাশনে আসছো যে 95.21% হচ্ছে কালচার পজিটিভ আর 4.79% হচ্ছে কালচার নেগেটিভ। এটা হচ্ছে তোমার রেজাল্ট। এই ডিসকাশনে এটা হচ্ছে ইন দি স্টাডি, দ্যাট ইজ ওর রেজাল্ট হচ্ছে আতিকার রেজাল্ট এটা, এবং সে অন্যান্যদের সঙ্গে এটা কম্পেয়ার করছে। আর প্রত্যেকটা এই ধরনের প্রেজেন্টেশন যদি আমি করি থিসিস, তাহলে পরে রিকমেন্ডেশন কিছু থাকবে। রিকমেন্ডেশনের মধ্যে সে অ্যাজ এ হোল একটা কনক্লুশন রাখছে, কিন্তু একটা রিকমেন্ডেশন থাকলে এটা ভালো হয়। যদি বলতাম যে না আমার এই স্টাডিটা also they doesn't reflect the whole country, এটাকে whole country reflect করে না। কেন করে না? একটা সিঙ্গেল সেন্টার থেকে করা হচ্ছে, সেই এটা করে না। সেই সাপ্লিমেন্টারি ইমেজ ফাইল দিতে পারতো, সিরিয়াল দিতে পারতো, তাহলে পরে এটা আরেকটু। এবং যদি আউটসাইড দি অন্য জায়গায় রাজশাহী যেতে পারতো, দিনাজপুর যেতে পারতো, এই ডিপেন্ড করে যে আমি এটা কিভাবে নিব। সুতরাং আমি সবসময় বলবো যে আমরা যে স্টাডিগুলো করব সেই স্টাডিগুলো গ্রহণযোগ্যতা যদি ইন্টারন্যাশনালে না হয়, তাহলে
আমাদের এই কষ্ট করাটা খুব বেশি কার্যকর হয় না। সুতরাং আমরা সবসময় চেষ্টা করবো যাতে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয় এরকম একটা স্টাডি তৈরি করা। শুধুমাত্র যে পরীক্ষা পারপাসে করা এটা হচ্ছে, কারণ আমি হয়তো এই ধরনের থিসিস আর করবো না, আমি যখন কষ্ট করে পড়বই এটাকে, আর ডিসক্লেমারটা নাই, তুমি এটার জন্য কোনো অনুদান পাও না, তাহলে এটা লিখে দিতে হবে এটা তোমার ছিল, এটা একটা স্মরণীয়। এনিওয়ে, সব শেষে যেটা আসতেছে সেটা হচ্ছে যে ডায়াবেটিস কমন, ডায়াবেটিক কমন। ভেরি রিসেন্টলি আমি আমার কাছাকাছি বংশের নজরুল ইসলাম সিদ্দিকী, তার সে ডায়াবেটোলজিস্ট, এক পেশেন্ট আসছে, সে স্ট্রেচারে, ট্রলিতে, নট স্ট্রেচারে, ট্রলিতে, তার একদম দুর্গন্ধ হয়ে গেছে, পায়ে গ্যাংগ্রিন হয়ে গেছে, বাদে সবাই বিরক্ত হচ্ছে, এরকম একটা পেশেন্ট কি আসছে ডায়াবেটিক ফুট আলসার। রোগী এর মধ্যে থেকে বলতেছে, ও যেহেতু বলতেছে আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল না করেন এটা তো ভালো হবে না, আপনার আগে ডায়াবেটিস, তো ডায়াবেটিসের কথা বাদ দেন, এটা কেউ কন্ট্রোল করা লাগে আমি জানি, আপনি এই জায়গায় ঠিক করেন। মানে আমাদের আসলে বোঝানোর মতো আমরা পারিনি। আসলে তো আরেকটা রিলেটেড, এই ইনফেকশনটা কেন হলো, কেন হলো সেটা বুঝেই নেই, যার জন্য তার ওটা নিয়ে মাথা রাখা। কালকে এখানে একজন ভর্তি হতে আসছে নার্সিং এ, তার 16.7 মিলিগ্রাম পার ডেসিলিটার আসছে, মিলিমোল আসছে তার ব্লাড সুগার, সেটা নিয়ে তার মাথা রাখা নাই। আমি বললাম যে এই ধরনের একদম আনকন্ট্রোল ডায়াবেটিস নিয়ে তুমি পড়াশোনা করবা, তুমি তো যে কোনো সময় জিকে ক্লাসে অজ্ঞান হয়ে যেতে পারো, তোমার কিডনিতে সমস্যা হবে, 5 বছরের পর সর্বনাশ হয়ে যাবে, তুমি তার আগে তো তোমার উচিত এইটা না, একদিন ইনসুলিন দিলে তো 4 টাইমে আসে, 5 টাইমে এটা নিতেছি না, আবার নিব। এই যে মানে একটা মানে মেডিকেল রিলেটেড প্রফেশনে আসতেছে, অথচ তার অবস্থাটা দেখে আমি আবার মানে হতভম্ব হয়ে গেছি। How come that possible? She is supposed to know at least what is diabetes and how to control it. She insulin dependent diabetes রোগী, অথচ ইনসুলিন সে নেয়, নতুন নেই, 3-4 হয়ে যায় বিচারতে আসা। আমি তার প্যারেন্টসকে ডেকে বললাম যে এইভাবে হলে তো পড়াশোনা শেষ করতে পারবে না, আপনাদের তো নিজের দিকে খেয়াল রাখতে হবে। আমি তাকে হিমোগ্লোবিন নিয়ে 1C করতে দেখি, করবে না, তারপর যখন করে আসছে 11.something আসছিল। তো আমরা সবাই জানি যে 9-এর উপরে গেলেই অ্যালার্মিং। এনিওয়ে, এটা একটা ভালো স্টাডি, বিশেষ করে টাইটেলটা খুব সুন্দর, চিন্তা ভাবনাটা ঠিক আছে, মেথডস গুলো সুন্দর আছে, সাধারণ যদিও ভেরি সিম্পল ওয়েতে করা, বাট এটা মানে ভালো লাগছে, আমাদের সবাই বুঝতে সুবিধা হয়েছে। আমার মনে হয় আমরা যখন একটা স্টাডি করবো আমাদের মাথায় রাখতে হবে কিছু অ্যাকসেপ্টেড বাই দ্য ইন্টারন্যাশনাল কমিটি, সেই দিক থেকে এটাতে কিছুটা শর্টকামিংস আছে। এখন এই ডাটা থেকে আমরা ইচ্ছা করলে পরে অনেক কিছু করতে পারি। একটা থিসিস থেকে 5টা আর্টিকেল প্রেজেন্ট করা যায়, সুতরাং এটার থেকে আরো 3-4-5টা করা যাবে, যদি ইচ্ছা করে করতে পারে, যদি মনে করে যে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করতে সহযোগিতা চায়, আমরা সেটা করতে পারবো। আর যে থিসিস করো তোমরা অবশ্যই একটু স্ট্যাটিস্টিশিয়ানের পরামর্শ নেবে, এবং এসপিএসএস নতুন ভার্সন গুলো এত সুন্দর, এখন আমি 23-24 দেখলাম অনেক 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 সুন্দর ইলাবোরেশন পসিবল, যেমনি কিছু করা যায়। আমরা যদি আরেকটুখানি এই ব্যাপারে সচেতন হই, আমরা কিন্তু সবাই আমাদেরকে দেখো যে সরকারি আসুক যত লোক সব ডাক্তার, কারণ কি জানো,
আমরা সত্যিকার অর্থে ইনোভেটিভ কিছু করি না এবং আমরা সত্যিকার অর্থে গবেষণা করি না। আমরা সবকিছু নিয়ে থাকতে চাই, সবকিছু নিয়ে থাকার দিন শেষ, স্পেসিফিক হতে হবে। সুতরাং আমার মনে হয় সময় আসছে নিজেদেরকে বদলানো এবং ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। আমি কথা বললে পরে আমি হয়তো ইন জেনারেল কথা বলতে পারবো, কিন্তু আমাদের তো একটা স্পেসিফিক জিনিস নিয়ে থাকতে হবে। যেমন অর্থোপেডিক্স, এখন হ্যান্ড সার্জারি, ফুড সার্জারি, এরকম ভাবে আলাদা আলাদা হয়ে গেছে। পেডিয়াট্রিক্স, নিউরোলজি, মেটাবলিক ডিজিজ সব আলাদা হয়ে গেছে। ইন জেনারেলের অবস্থাটা বাংলাদেশেও ভিতরে খুব বেশি দিন থাকবে না। স্পেসিফিক লোকের কাছে লোকে যেতে চাইবে এবং সেখান থেকে উপদেশ নিতে চাইবে। আমার মনে হয় আমি কথা বেশি বলে ফেলছি। রিগার্ডিং এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমি তোমাকে রিকোয়েস্ট করবো এটাকে এসপিএসএস এর ডাটাগুলো দিয়ে এটা মডিফাই করো এবং যদি এখান থেকে আরো 4টা করতে পারবা, যদি কেউ মনে করো ধন্যবাদ। সার্ভি প্রশ্নটা অ্যারেঞ্জ করলো যে সব আলসার না নিয়ে স্পেসিফিকলি কেন ডায়াবেটিসের ফুড আলসার নিয়ে? আমার তো টাইটেলটা এটাই ছিল স্যার, ডায়াবেটিক ফুড এই আলসার। টাইটেলটা কেন এরকম, কেন জেনারেল অল আলসারস ইনক্লুড করলো? স্যার হাইপারগ্লাইসেমিয়ার জন্য স্যার এখানে ব্যাকটেরিয়াল গ্রোথটা বেশি হচ্ছে। এখানে আমি যদি এটার মানে কালচার সেন্সিটিভিটিটা দেখতে চাই, Other general ulcers and diabetes ulcers are different. Pathophysiology difference and involving organisms are also different, and their resistance patterns are also different. That's why diabetic foot ulcers specifically একটা আলাদা টপিক হিসাবে গবেষণার বিষয়বস্তু ইন্টারন্যাশনাল। There are a lot of studies about diabetic foot ulcers only. অন্যগুলোর সাথে অ্যামালগামেটেড করে না, কারণ এখানে তার ডিফারেন্স অফ প্যাথোফিজিওলজি, অর্গানিজম ইনভলভ এবং notorious or seriousness of the organism involving and damaging aggressiveness সবকিছু মিলায়া এটা প্যাটার্নটা ডিফারেন্ট। এবং ইনফ্যাক্ট একটা জেনারেল আলসার্স থেকে কালচার করলে অর্গানিজম বা সেন্সিটিভিটি যেরকম সেটা সেন্সিটিভিটি কিন্তু সেরকম না। ইফ ইউ কম্পেয়ার এটা কিন্তু আসলে বেসিক্যালি ডায়াবেটিক ফুট আলসারকে আলাদাভাবে স্টাডি করা ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি সুন্দর একটা আছে, থিসিস আছে। এটা তার থিসিস ছিল, আমি তোমাকে দেখাবো যে ওই ক্যালকুলেটর রিসার্চ কোশ্চেন যেটা এখন করতে অনেক কিছু দেখেছে, অনেক ডাটা দেখেছে। যেহেতু তার যে থিসিস করে ওটা তার খুব কম রিসার্চ, ওখানে কিছু কিছু থাকে আস্তে আস্তে ডিফাইন হয় আর কি। এখানে তাই হয় মাঝে মাঝে মনে করে যে কিন্তু রিসার্চ কোশ্চেনটাতে এখানে লিখছো, তাহলে কি তুমি করছো নাকি তোমার গাইড যে ছিল সে করছে নাকি তোমার তৈরি করে দিচ্ছে? স্যার গাইডই করছে। গাইডে করছে। তুমি চেষ্টা করছিলা যে স্যার আমি ফার্স্টে বলছি পরে স্যার তুমি এরকম কোশ্চেন বের করলে কি করবে? হঠাৎ করে বের হলো নাকি তার আগে তো আমি স্টাডি করতে হয়েছে? না স্যার, আমি তো স্টাডি করেছি স্যার, রিসার্চ স্টাডিটা করতে তুমি অনেকগুলো আর্টিকেল পড়ে কমপক্ষে 100-150 আর্টিকেল পড়ার পরে তোমার মাথায় পড়বে এটা নিয়ে স্টাডি করবে, তাই হয় আসলে তাই। আর অনেকে আছে যে সে করতেছে না, দিল গাইড করেছে তুমি এটা করো, তুমি আমার এটা করো, সেটা সে নিজের যে করা ভালো সময় লাগে বেশি, তুমি নিজেই করছো। এইটা এটাতে ঠিক হাইপোথিসিসটা কি ছিল? স্যার হাইপোথিসিস, তোমার থিসিস, জি স্যার। তোমার হাইপোথিসিস কি ছিল? স্যার আমি দেখলে স্যার রিসার্চ হাইপোথিসিস বলতে পারতাম যদি আমি কমন ব্যাকটেরিয়া যদি প্রেডিক্টেবল থাকতো স্যার। হাইপোথিসিস বলতে কমন ব্যাকটেরিয়া এইভাবে স্টাডিগুলো হয় একটা রিসার্চ কোশ্চেন থেকে, তারপরে হাইপোথিসিস থাকে এইরকম।
এবং যখন এটাকে কনভার্ট করবা সারে বলতে এই ক্ষেত্রে একটা আর্টিকেল লেখা আমার থিসিস থেকে কিন্তু আমি চারটা আর্টিকেল নিজে নিজে পাবলিশ করে এখানেও তাই কথা করা হয়েছে স্যার বলছেন তখন এটা কিন্তু এরকম থাকবে না মানে থিসিসে যে এরকম থাকে ওইরকম থাকবে না এটা অনেকের হিসেবে স্যার আমার তো থিসিস সবই করতে না 12 বছর হয়ে গেছে কি করি কার কাছে দিব কার কাছে দিতে হবে না নিজের দিতে হবে তো চিন্তা করতে হবে কি এটাকে ভাবতে ভাবতে এরকম করতে গেলে তখন এটা এই টাইটেল মানে এই টাইটেল নাও থাকবে একটু বড়ি পেয়ে ওখানে যে স্টাইল আছে লেখা আছে কেবিন ব্যাকগ্রাউন্ড টেবিল ব্যাকগ্রাউন্ড এর আগে আমি বলছি যে যখন আমি আর্টিকেল দেখবো তখন টেবিলের যে নাম্বার দিব আমি রোমান ওই যে এটা 1 থেকে রোমান না এরপর দুই নাম্বার হলো এই দেখেন পুরো এইভাবে না এটা হচ্ছে অ্যারাবিক নিউমেরিক্যাল অ্যারাবিক এখানে দিতে হবে যে আইডিয়া ডিডিআই মনে রাখবেন কি এইটুকু ডিফারেন্স হয় তারপরে আরেকটা দেখো ঠিক আছে দাও এই যে ফিগারটা কিন্তু ফিগারের নিচে থাকে ফিগার 1 এটা অ্যারাবিক কারণ তারপর হবে টপ আর তখন এই রোমানটা হবে তখন হবে পুরো একটু এদের একটা সুন্দর হয়ে গেল এডিটর আনন্দ পায় না আর্টিকেলটা পায় এখন আর্টিকেল লিখবো আর্টিকেল লেখাবো এর একটা প্রশ্ন আর আর্টিকেল লেখাবো এর একটা প্রশ্ন দেখো যে এরকম না করে যে নিচে লেখা আর্টিকেল এবং আর্টিকেল লিখতে যে কয়েকরকম এখন কি জানি চালু আছে কিছু লোক আছে লিখতে যে ধরতেছে স্যার আমরা লিখে দিই ওনাদেরকে লেখানোর দরকার নাই লিখতে পারবা তো ওনাদের হেল্প নেওয়া যেতে পারে যেমন ওনারা স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করে দিল স্পেসিফিক করে দিল বা ওটা টাইপ করে দিল লোকের সাথে দিল আর ডিজাইন করে সুন্দর করে দিল এটা করা যায় কিন্তু খুব তার কাছে ডাটা দিয়ে দিলাম চেক করে নিয়ে আসলো আবার তারা কিন্তু করে আলোচনা করে তারা এখন এআই কে দিয়ে দিবে এআই তে পড়াইলে আরেকটা বানাই দেয় আমার কাছে কিন্তু প্লাগইন এরকম ট্র্যাকার আছে পেইড ভার্সন আমি এগুলো চেক করি আমার কাছে আছে হিউম্যান ডিটেল মানে মানুষের লেখছে আর কোড আছে এআই ডিটেল মানুষের লেখা নেই এআই লিখেছে আমাকে ধরা পড়ছে সবগুলো চেক করে দিয়েছি হিউম্যান ডিটেল যখন নিজে লেখা হয় নিজে টাইপ করা হয় নিজে না করলেও তার এই সিস্টেমের সঙ্গে টাইপ করে ওইরকম এআই দিয়ে আসবে এআই সহজতায় আমাদের এইটুকু বলে শেষ করছি আসলে আর আমার কোশ্চেন করার সুযোগ দাও সবাইকে Thank you, Department of Archaeology. তোমার কাছে কোশ্চেন করতেছি যে আমরা শুধু কেন ম্যাথমেটিক্যাল এবং ব্লাডার কালচার মিডিয়া হিসেবে ব্যবহার করি অন্য কোনো মিডিয়া ব্যবহার করা হয় এই দুটো মিডিয়াতে মানে আমি যদি ইনোভেট করি তাহলে আমি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুইটা ব্যাকটেরিয়াই সহজেই আইসোলেট করতে পারবো আমার অন্য মিডিয়াতে বসানোর দরকার নেই পরবর্তীতে অনেক নতুন জি স্যার আসছে আর আমরা তুমি স্টাডিটা করেছো ঢাকা মেডিকেল কলেজে সো ওখানে কেন ওইখানে স্যার ওন সবের জন্য যে আমরা ওন সবটা নেই সেখানে ব্লাড আকার এবং ম্যাটকনকে আকার ইউজ করা হয় শুধুমাত্র আমরা যে ইউরিন কালচার করি সেখানে আমরা হাইপোমি মিডিয়া ইউজ করি যেটা মানে বেশি মানে হেল্পফুল যে অর্গানিজম আইসোলেট করার জন্য ওন সবের জন্য আমরা এই দুটো মিডিয়া ইউজ করি এটা কি এক্সপেন্স মানে জি স্যার এটা যাতে আমরা কম খরচের মধ্যে আমরা এই দুটো মিডিয়াতে বসাতে পারি এটা একটা ইস্যু জি স্যার এটা একটা ইস্যু আর চেয়ারপারসনের কাছে আমার কোশ্চেন যে ম্যাডাম আমরা দেখলাম যে এখানে 95% আমরা পজিটিভ পেয়েছি আর একটা স্ট্যাটিস্টিক দেখলাম আমরা 92%। সো আমরা যে কালচার করি এখানে আমাদের পার্সেন্টেজটা একটু কম তো এই ব্যাপারে আপনি যদি কিছুটা সাজেশন দিতেন কোশ্চেন তো আমার ছিল আমরা এই কোশ্চেন করব যে ম্যাডাম আমরা কিভাবে এই পার্সেন্টেজটা বাড়াতে পারি ক্লিনিশিয়ান আমরা কিভাবে হেল্প করতে পারি থ্যাংক ইউ কাজ করব মনোযোগ দিয়ে
কি আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই Akifa Choudhury. She is the youngest assistant professor in civil engineering and she belongs to CV 21. আমরা big class হিসেবে আসলে আমাদের কামরা জ্ঞানী কথা বুঝি কম। এখন কথা হলো যে সেমিনারটা খুব সুন্দর হয়েছে। আমার পুরো ডিপার্টমেন্টকে একটা কোশ্চেন, এই আমরা যে ডায়াবেটিস কন্ট্রোল করে ফেলি অনেক সময়, কিন্তু আনসার তো ভালো হয়। এখন ওষুধ দিতেছি খাইয়া হইতেছে, তো পরে দেখা যায় কি যে আমরা কালচারের জন্য পাঠাই, কালচার ম্যাক্সিমাম সময় আমাদের ফল না টেকনিক্যাল ফল, কিন্তু এইটা দেখাচ্ছে অনেক বেশি পজিটিভ আসে। এটা আমার মানে এটা আমরা খুব প্রবলেম আছে, এটা খুব সাফার করছি। এটার কোনো উত্তর আছে কিনা আমি জানতে চাই। এইটা আচ্ছা, আমি কি একটু বলবো? অবশ্যই ইংলিশে কোশ্চেন আমরা জানতে চাই। থ্যাংক ইউ ফর নাইস কোশ্চেন। যদিও আজকে এই কোশ্চেন আনসারগুলো আমার স্পিকারই বেশ ভালো দিতে পারবে, কারণ সে এই বিষয়টা নিয়ে থিসিস করছে, অনেক কাজ করছে একটা বছর ধরে সেটা। আর ইন জেনারেল আমি যেটা বলতে চাই যে আমি মামুনের কথা ধরে বলছি। মামুন, তুমি বলেছো যে একটা পেশেন্টে যখন আসে এটাকে আমরা রিপিটেডলি অ্যান্টিবায়োটিক দেই, সবকিছু কন্ট্রোল করি, আবার চেঞ্জ করি অ্যান্টিবায়োটিক, তারপরেও দেখা যাচ্ছে যে হচ্ছে না, তারপরে আমরা পাঠাই সিএস করতে, এবং তখন দেখা যায় যে আপনারা রিপোর্ট দিচ্ছেন নো গ্রোথ। হ্যাঁ, এটা অবশ্যই তখন নো গ্রোথ আসবে। কারণটা হলো যে একটা রিসার্চ যখন করা হয় তখন টার্গেটই থাকে যে আমাকে মানে এটার মানে স্পেসিফিক মানে টাইমিং এ আমাকে স্যাম্পলটা কালেক্ট করতে হবে। এবং যদি আমরা প্রি অ্যান্টিবায়োটিক স্টেজে স্যাম্পলটা কালেক্ট করি অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে, তাহলে কিন্তু আমাদের গ্রোথের পার্সেন্টেজটা অনেক বেড়ে যাবে। আর যদি আমরা অ্যান্টিবায়োটিক দিতে দিতে করি, একটা অ্যান্টিবায়োটিক is not sufficient for killing the bacteria, মানে but it is sufficient for inhibit the growth of the bacteria. এখন inhibit the growth of the bacteria means যে একটা ব্যাকটেরিয়া যখন মাল্টিপ্লিকেশন করে অ্যাবিলিটিটা লস করে, বাট they can survive, this is known as growth inhibition. তো ওই ইনহিবিশন স্টেজে গেলে তখন কিন্তু সেটা আমরা কালচারে পাবো না, কারণ কালচারে পজিটিভ আসতে হলে অবশ্যই আমাদেরকে মাল্টিপ্লিকেশনে এসে আমাদের কলোনি ফর্ম করার জন্য লট অফ ব্যাকটেরিয়া আমাদেরকে অ্যাপিয়ার হতে হবে। এটা একটা কারণ। আর যেটা আমার নো গ্রোথ আসার মেন একটাই কারণ যে এটা। আরেকটা তো আমরা অবশ্যই স্বীকার করব, ফল্টি টেকনিক, আমাদের ক্যাপাসিটির লিমিটেশন, সবকিছু মিলেও এটা ডিপেন্ড করে। আরো যদি ফার্দার তোমার কিছু জানা থাকে বিষয়। নরমাল ব্যাকটেরিয়া গ্রোথ আসবে না কেন? সে তো আনহিবিটিং স্টেজে আমাদের গ্রোথ মিডিয়া শুধু চলে গেছে, তো সে গ্রোথ আসবে না কেন? শুধু তখন ডিভাইড করা শুরু করবে। গ্রোথ মিডিয়া পেয়ে তো সে সাথে সাথে ডিভাইড করা শুরু করে। এতদিন তো সে অ্যান্টিবায়োটিকের জন্য সে ডরমেন্ট ছিল। যখন আমি অ্যান্টিবায়োটিক উইথড্র করে ফেলবো, তাকে গ্রোথ মিডিয়ায় দিব, তারপর সে তার ফেভারেবল এনভায়রনমেন্ট পেয়ে যাবে, তাহলে সে কেন গ্রো করবে না? আমরা যখন একটা কালচার করি, আমি ব্লাড কালচার নিয়ে স্টাডি করেছিলাম, তো আমার বিষয়টা এরকম ছিল, আমি অনেক আর্টিকেল স্টাডি করে দেখেছি যে অ্যান্টিবায়োটিক আমি তখন ম্যাক্সিমামই তো দেখা যায় যে একটা ডোজ অ্যান্টিবায়োটিক খেয়ে আসছে, তখন তো এটা নিলে আমার তখন ওইটা আমার অনেক পরে আমি দেখেছি যে সেক্ষেত্রে বলে যে তুমি 3 দিন অ্যান্টিবায়োটিক স্টপ করে রাখো, দেন ইউ কালেক্ট স্যাম্পল অ্যান্ড কালচার। তো এই যে আপনি দিচ্ছেন আমার যে অ্যান্টিবায়োটিকের তার ভিতরে রিয়াকশনটা আমরা 24 আওয়ার পর আমরা রিপোর্ট দেওয়ার কথা, মোর দেন এটা 48 আওয়ার পর্যন্ত হতে পারে, আমরা বেশিরভাগই 24 আওয়ার ইনকিউবেট করি। তো এই পর্যন্ত তার মোস্ট প্রবাবলি যে কোনো গ্রোথের কোনো ইম্পেয়ারমেন্ট হয়। আচ্ছা, আমরা তো এগুলাতে ফ্যান মেথডটা করতে পারি। ফ্যান মেথডটা স্যার মেইনলি ব্লাড কালচারের বেলায়। হ্যাঁ জি স্যার, এটা ফ্যান মেথডে যে অ্যান্টিবায়োটিক মানে গুলোকে নষ্ট করার জন্য কিছু এজেন্ট থাকে,
তো ওটা দিয়ে আমরা ফ্যান মেথডে করি, সেটা করতে পারি। আর তোমাদের যদি সাসপেকশন থাকে যে এটা 3 দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার চেয়ে অ্যান্টিবায়োটিক পাওয়ার আগে যদি স্যাম্পলটা পাঠায় দাও কালচারের ক্ষেত্রে, না, আমি একটু সাপ্লিমেন্ট করি এখানে। আমাদের আসলে গ্রোথ আসার উপরে অনেকগুলো জিনিস ডিপেন্ড করে। নাম্বার 1 হলো যে এই কেসটা সম্ভবত নভিস কেস, বিফোর অ্যান্টিবায়োটিক্স, মানে এখানে তো লিভিং ট্রিটমেন্ট, লিভিং অ্যান্টিবায়োটিক সম্পূর্ণ দেওয়া হয় না। গ্রোথ ইল্ডিং অবশ্যই বেশি হবে, এটাই যে ন্যাচারাল। এই একটা যখন আমরা ট্রিটমেন্ট শুরু করি তখন দুটা জিনিস এখানে ঘটবে। এক হলো যদি অ্যান্টিবায়োটিক পাওয়ার অবস্থায় আমরা স্যাম্পল নেই তাহলে গ্রোথ আসবে না। আবার অ্যান্টিবায়োটিক দিলাম, অর্গানিজম সব মরে গেল, সেক্ষেত্রে এই না যে সাথে সাথে আলসার হিল হয়ে যাবে। অর্গানিজম মরে গেলে আলসার হিল হবে না, হিলিং এর তো একটা টাইমিং আছে। টিস্যু রিগ্রোথ হইতে হবে। এন্ড টিস্যু রিগ্রোথটা অন্যান্য ক্ষেত্রে যত রেপিড, ডায়াবেটিসের ক্ষেত্রে অত রেপিড না, বিকজ অফ লট অফ প্যারামিটারস। নাম্বার 1, এখানে যে হিলিং প্রসেস, বিকজ অফ দা ডায়াবেটিস হিলিং প্রসেস ইজ স্লো। নিউট্রোফিলের আসা, তারপর অ্যান্টিজেনেসিস হওয়া, এগুলো খুবই স্লো, যার ফলে অনেক সময় লাগে। এটা একটা বড় ফ্যাক্টর, যে এটা ফিজিওলজির জন্য। কারণ আমার অ্যাঞ্জিওজেনেসিস ইজ দ্য প্রাইম ফর গ্রোয়িং টিস্যুস, তাহলে আমার অ্যাঞ্জিওজেনেসিস তো স্লো হয়ে আছে। আদার যে স্ট্রাকচারগুলো আসবে, কোলাজেনের গ্রোথ আসবে, মাসলের বা যা যা টিস্যু থাকে সেগুলোর গ্রোথ সবগুলোই স্লো হয়ে যায়, যার ফলে এটা অনেক মানে স্লো হয়। কিন্তু সবসময় আলসার থাকা মানে যে এখানে ইনফেকশন আসছে এই মেলো। আরেকটা কথা ছাত্র বা গুরুত্বপূর্ণ কথা বলছিল যে 3টা আলসার, একটা হলো নিউরোজেনিক আলসার, আরেকটা হলো ডায়াবেটিক আলসার, আরেকটা হলো ভেনাস আলসার। আসলে এই 3টা আলসার কিন্তু বোঝা খুবই জরুরি। সাধারণত পিওর নিউরোজেনিক আলসার, ফর এক্সাম্পল যেখানে পেনিস ডরসালিস হতে পারে অথবা লেপ্রোসিতে হতে পারে, এগুলো হবে ট্রুলি প্রেশার এরিয়া। ডায়াবেটিক ফুড আলসার, এগুলো প্রেশার এরিয়াতে হবে, প্লাস যেসব জায়গাগুলোতে ব্লাড সার্কুলেশন ইম্পেয়ার হয় অথবা ট্রমা হয় সেই জায়গাগুলো হবে। আর ভেনাস আলসার ট্রুলি ফুডের হলে ডরসালে হয়, ডরসাল অফ দ্য ফুট, মানে উপরের দিকে, আর শিঙে হয়। এই 3টা জিনিস কিন্তু বোঝা খুব জরুরি। থ্যাংক ইউ। এবং ডায়াবেটিক আলসার তো ডায়াবেটিক আলসারের জন্য তো রিস্ক ফ্যাক্টরই হলো যে নিউরোজেনিক, তারপর ভেনাস, এগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টর, এগুলো হলে ডায়াবেটিক আলসার বেশি হবে। তারপরে আসলে আমাদের মনে অনেক ঠিক আসলে কালচার কারণে আসলে করতে যাচ্ছে না। আমি লং ইসলাম স্টাডিটা বলবো যে 5% পজিটিভ কম হয়েছে, যেমন আমার ধারণা ছিল যে অনেক ভালো আসলে যেমন আমি দেখছি আমাদের যে সমস্ত গ্যাস কোনো ডেটিস ওদের বাইরে কাটায় সিএস করার জন্য বাইরে কাটায় বাইরে তারা আর পজিটিভ আসলো যেগুলি পজিটিভ সেন্সিটিভ না, আমরা কমন অ্যান্টিবায়োটিক ইউজ করি, সেপ্টাইড ইউজ করি, মেডিকেল ইউজ করি, এটিক অ্যাসিড ইউজ করি, এটা কিন্তু কি পজিটিভ আসছে রেজিস্ট্যান্ট, তারপরে কি ব্যাকটেরিয়া করে দেখছি ডক্টর সব কমে যায়। এটা আমাদের কেন হয় যে রেজিস্ট্যান্ট এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করো এবং কার্ডিওভাস্কুলার ব্লাড কার্ডিওভাস্কুলার আসছে, হ্যাঁ, তাহলে সেটা রেজিস্ট্যান্ট তো সেটা ব্যাপারে দেখাতে তো অনেক সাপ্রেস হবে, কিন্তু আবার অ্যান্টিবায়োটিক স্টপ হলে সাপ্রেস আরেকটা, তার সাথে যদি বডি ইমিউনিটিটা ভালো থাকে তাহলে একটু হেল্প হবে। দুইটা ডিজিজ জানলেই হবে, ডায়াবেটিস, হাইপারটেনশন, এরপরে আবার মানে যেহেতু ডিজিজ প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সেই জন্য আসতেছে যে না নন কমিউনিকেবল ডিজিজ, এর মধ্যে হাইপারটেনশন, ডায়াবেটিস চলে আসছে। অ্যানাউন্স করো অ্যানাউন্সটা শুনেছি।
ডাক্তার স্যারের কথার সূত্র দিয়ে বলতে চাচ্ছি যে আমরা যে আজকে যে প্রেজেন্টেশনটা করেছি, স্যার ঠিকই বলেছেন, আমরা এই থিসিস থেকে আমরা অ্যাটলিস্ট 4টা বা 5টা আর্টিকেল তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। স্যার যদি আমরা আমাদের এখানে আমরা প্রাইমারি একটা স্টাডি দেখিয়েছি, আমরা কিন্তু এখানে মলিকুলার লেভেল, জিন লেভেল, আমরা সবকিছু আমরা এখানে করেছি। এখন যদি আমাদের ডাক্তার স্যার আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আরো স্ট্যান্ডার্ডাইজড প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। ধন্যবাদ। তারপরে কিছু নেই, তো আগ্রহ থাকলে পরে এটা করা খুব সহজ। তোমরা কি মনে করো তোমাদের বিশেষ করে মাইক্রোবায়োলজিতে অনেকগুলো থিসিস পড়া হয়েছে, আসছে, এবং ইচ্ছা করলে সবাই মিলে বসে এখান থেকে তোমার কিছুই না, তোমাকে যেটা করতে হবে একটা রিসার্চ টাইটেল ঠিক করো, তাহলে 30 to 40% হয়ে গেল। তারপর বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি সাজানো যায়, এবং ওর অনেকগুলো ইম্পর্টেন্ট ডাটা সে সংগ্রহ করছে। যে সমস্ত ডাটা আছে এটা দিয়ে অনেক সুন্দর করে পড়া যায়। এবং স্যার আমরা মনিটরিং লেভেলে তোমার স্টাডিটা কত সালে? স্যার 2024 থেকে 2025 ভেরি রিসেন্ট। আমরা এখানে খুব চমৎকার একটা ইন্ডিকেশন পেলাম যে আমরা ডায়াবেটিক ফুড আলসারে কি অ্যান্টিবায়োটিক দিই। এটা কিন্তু আমরা আমাদের মাথায় রাখতে পারি, কারণ আমাদের লেনিজোলিক একটা তো আছে আমরা ইউজ করি, আর যে পলিস্টিক অ্যাসাইড এগুলো অনেক এক্সপেন্সিভ, কিন্তু আমাদের হাতে ব্যবহার করা লাগে। এটা একটা ইন্ডিকেশন কিন্তু আমরা পেয়ে গেছি, চমৎকার একটা ইন্ডিকেশন। very recent. Then, so our next seminar will be on the Department of Physiotherapy, and then after Department of Surgery schedule to be surgery আমাদের লোকমান স্যার বলে গেলেন যে পেডিয়াট্রিক সার্জারি করবেন মিশনারিকে। তো খুবই চমৎকার একটা সেমিনার এবং স্টাডি। আমরা শুধু নলেজই গ্যাদার করলাম না, আমাদের প্রিন্সিপাল স্যার আর আমাদের ডিরেক্টর স্যার অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন একটা স্টাডির ব্যাপারে, সেই জিনিসগুলো আজকে আমাদের বাড়তি পাওয়া হয়েছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, Department of Cardiology. Now may I request our chairperson to conclude the session, please. So now I request our head sir to say a few words regarding presentation. আমি একটা ঘটনা মানে বাস্তব আমার জীবনে। আমার মা ডায়াবেটিস ছিল এবং সেটা প্রায় 26-27 বছর, 27-28 বছর আগে, এবং এই ফুড আলসার হয়েছিল। তো তখন মানে ওনাকে দেখাইছি, উনি শুরু করছিলেন। পরবর্তীতে দেখা গেল একটা পর্যায়ে গেলেন যে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না, 2-3 সিএস করে অল অ্যান্টিবায়োটিক আমি সারা করে বলে এটা ড্রেসিং সারা ড্রেসিং কি দিয়ে করবো, ওই পিসের ব্যাপারটা ড্রেসিং করে করা না করার মতো অনেকটা একটু তখন কার সাথে কি করি, তখন তো বয়সও কম, মাথায় মানে কি বলে বুদ্ধিও কম, নলেজও কম, সবকিছুই কম। তখন অনেক চিন্তা করতে যে নিজে কিভাবে কি করি না করি, নিজেই একটু মানে নিজের সিস্টেম মতো আগায় মানে ম্যাট্রোমিটাজল দিয়ে ওয়াশ করতাম। যদি বললাম বুদ্ধি কম দেয়, ম্যাট্রোমিটাজল দিয়ে ওয়াশ করতাম আর নেভারটল পাউডার দিয়ে ড্রেসিং করতাম। এবং একটা 3 মাস ড্রেসিং করেছি, ড্রেসিং করে আল্লাহ So, thank you everyone for questions, carrying active participation and valuable comment to which made the session so fruitful, and I wish you all good health and a long life.